আচ্ছা, আজকে আলোচনার বিষয় যে কোবার অর্থাৎ মাউন্টেন বিল্ডিং এর এই কোবারের মতবাদটা সিলেবাসে আছে এবং এটাকে আমাদের পড়তে হবে। তো এখানে মনে রাখতে হবে যে কোবার ছিলেন কি একজন জার্মান ভূতাত্ত্বিক, অর্থাৎ কোবার ছিলেন একজন জার্মান ভূতাত্ত্বিক এবং তিনি এই পর্বতের উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্বটা দিয়েছিলেন, সেই তত্ত্বটা যে বইতে লিপিবদ্ধ ছিল সেটা জার্মান ভাষায় লেখা। বইটার নাম ডার বাউ ডার আরডি, ডার বাউ ডার আরডি, অর্থাৎ জার্মান ভাষায় লেখা, সেই জন্য তার এই বইটা এরকম নাম। তো এই যে মাউন্টেন বিল্ডিং সম্পর্কে যে তথ্য দিয়েছিলেন তার মূল উদ্দেশ্য কি ছিল? যে প্রাচীন রিগিড মাস অর্থাৎ টেবিল ল্যান্ডের সাথে মহীখাতের সম্পর্ক নির্ণয়। অর্থাৎ তার এই তত্ত্বের যে মূল উদ্দেশ্য ছিল প্রাচীন রিগিড মাস, আমরা সেটা পরে জানবো, এবং অর্থাৎ টেবিল ল্যান্ডের সাথে, রিগিড মাসকে টেবিল ল্যান্ড বলা হচ্ছে, তার সাথে কি মহীখাতের যে সম্পর্ক নির্ণয় সেটা তিনি এটা আলোচনা করেছিলেন। তো এখন মনে রাখবো যে রিগিড মাস অর্থাৎ রিগিড মাসের প্রভাবেই কিন্তু মহীখাত থেকে পর্বতের উৎপত্তি হয়, এই কথাটা তিনি বলেছিলেন। রিগিড মাসের প্রভাবেই মহীখাত থেকে পর্বতের উৎপত্তি হয়। তো সেখানে মনে রাখবে যে আমরা যে মহীখাতটা দেখছি, ধরো এটা একটা মহীখাত, এই মহীখাতের দুপাশে একটা ভূমি আছে, অর্থাৎ এটা ধরো জল আছে, এখানে দুপাশে ভূমি আছে। এই যে দুপাশের ভূমি, এই দুপাশের ভূমি, এইটা হচ্ছে কি যে মহীখাতের চতুর্দিকে, এখন আমি যেহেতু টুডি ছবি সেক্ষেত্রে দুটো পাশ দেখতে পাচ্ছি, এই দুপাশের অংশ অর্থাৎ এই রিগিড মাস অর্থাৎ এগুলো হচ্ছে স্থলভূখণ্ডিত অংশ। তাহলে মহীখাতের চতুর্দিকে যে রিগিড মাস রয়েছে তাকে তিনি ক্রাটোজেন নাম দিয়েছেন, অর্থাৎ এই রিগিড মাসগুলোকে উনি নাম দিয়েছেন কি ক্রাটোজেন। ঠিক আছে, ক্রাটোজেন তাহলে কি রিগিড মাস, অর্থাৎ মহীখাতের চতুর্দিকে যে স্থলভাগ থাকছে সেটাকে আমরা বলবো কি রিগিড মাস। ঠিক আছে, এবং রিগিড মাসকে উনি নাম দিয়েছেন কি ক্রাটোজেন। এবং মহীখাত যেটা, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ক্রাটোজেন, ক্রাটোজেন। আর এই যে মহীখাত অর্থাৎ এটা কি, এটা মহীখাত বা জিওসিনক্লাইন, এই মহীখাতের তিনি নাম দিয়েছেন কি ওরোজেন, অর্থাৎ মহীখাতকে কোবার নাম দিয়েছেন কি ওরোজেন। হলো, তাহলে এটা হচ্ছে কি ওরোজেন, ওরোজেন। এরপরে দেখো যে এই ওরোজেনেসিস পর্যায়ে, অর্থাৎ তিনি তার তত্ত্বকে তিনটে ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে লিথোজেনেসিস, ওরোজেনেসিস আর গ্লিপ্টোজেনেসিস। তো এখন আমি সেই ভাগটা পরে আলোচনা করব। তো এখন দেখো ওরোজেনেসিস পর্যায়ে কি করেছিলেন না, উনি বলেছিলেন যে জিওসিনক্লাইনের উভয় পাশে যে সমান্তরাল পর্বত শ্রেণীর উৎপত্তি ঘটে তাকে কোবার র্যান্ড কাটের নাম দিয়েছেন। অর্থাৎ র্যান্ড কাটেন কথার মানে হচ্ছে প্রান্তীয় পর্বত শ্রেণী। অর্থাৎ ধরো এই দিক থেকে আমার এই দিক থেকে আমার চাপ পড়লো, আমি যদি চিত্রটা এখানে দেখাই, ধরো আমার এই দিক থেকে চাপ পড়লো, তাহলে এই যে ভূমিভাগটা, এই যে ভূমিভাগটা, এই যে মহীখাতটা দেখতে পাচ্ছ, এই যে মহীখাতটা দেখতে পাচ্ছ, এই অংশটা অর্থাৎ এই জায়গাটাতে আমরা দেখতে পাবো কি যে দুপাশে এরকম সমান্তরাল, এইরকম ভাবে সমান্তরাল একটা ভাঁজের সৃষ্টি হবে। হ্যাঁ, এই টাইপের, এই টাইপের একটা ভাঁজের সৃষ্টি হবে। অর্থাৎ এই যে ভাঁজটা তিনি বলছেন দুপাশে যে, যখন এটা ধরো মহীখাত, এটা পুরো অংশটা ধরো মহীখাত, এবং এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে দুপাশের যে কুঞ্চিত অংশ দেখতে পাচ্ছি, মানে যখন এই সাইড থেকে চাপ পড়বে এবং যখন এই সাইড থেকে চাপ পড়বে, তখন এই মহীখাতের মধ্যবর্তী অংশের মধ্যে এই দুপাশের অংশে প্রথমে এরকম পর্বতশ্রেণীর সৃষ্টি হবে। এই পর্বতশ্রেণীটার নাম দিয়েছেন কি র্যান্ড কাটেন। এই যে র্যান্ড কাটেন, র্যান্ড কাটেন, এইটার নাম দিয়েছে কি র্যান্ড কাটেন। ক্লিয়ার? তাহলে যখন এই দুপাশ থেকে এই যে ফোরল্যান্ড বা রিগিড মাস বলছি, এই রিগিড মাস যেটা উনি নাম দিয়েছেন ক্রাটোজেন, এই ক্রাটোজেন যখন দুপাশে চাপ দিচ্ছে তখন কি হচ্ছে না, এই মহীখাতের দুপাশের পলিটা, প্রান্তীয় অংশে পলিটা ভাঁজ প্রাপ্ত হচ্ছে প্রথমে, এর নাম দিয়েছেন কি রেন্ট কাটেন। বাংলায় যাকে বলা হয় প্রান্তীয় পর্বত শ্রেণী, যাকে বাংলায় বলা হয় প্রান্তীয় পর্বত শ্রেণী। ক্লিয়ার? এরপর আমরা চলে আসছি যে এই যে দেখো এই চিত্র, এই যে ফোরল্যান্ড, এই যেটাই ফোরল্যান্ড সেটাই হচ্ছে রিগিড মাস। এটা আমি আগের দিনে বলেছি, ফোরল্যান্ড সেটা রিগিড মাস, আর যেটাই রিগিড মাস সেটাই নাম দিয়েছেন কি ক্রাটোজেন, সেটাই নাম তিনি দিয়েছেন কি ক্রাটোজেন, সি এ কে আর ও টিই জিই এন, ক্রাটোজেন, কে আর ও, কে আর ও টি ই জিই এন, টি ও জিই এন,
কাটোজেন। ক্লিয়ার? তাহলে এই অংশটা আমরা বুঝতে পারলাম। এখন দেখো এইভাবে কি বলছে যে কোবারের মতে মহীখাতের দুপাশে পার্শ্বচাপের তীব্রতা যদি কম হয়, অর্থাৎ দেখা যাচ্ছে কি এই দুপাশে যে মানে চাপ দিচ্ছি, এই দুপাশে চাপের তীব্রতা যদি কম হয় তাহলে কি হবে না, আগে এই সাইডে ভাঁজপ্রাপ্ত অংশে ভাঁজ সৃষ্টি হবে, অর্থাৎ এই সাইডে ভাঁজ সৃষ্টি হলো, কিন্তু মধ্যবর্তী অংশে মানে চাপটা তীব্রতা বেশি না হওয়ার জন্য এই চাপটা মধ্যবর্তী অংশে পৌঁছালো না। তাহলে মধ্যবর্তী অংশটা কি কুঞ্চিত হবে? কুঞ্চিত হবে না। তখন কি হবে, ওই যে মাঝখানের অংশটা যেটা ভাঁজপ্রাপ্তহীন রয়ে গেল, সেই অংশটাকে আমরা বলবো কি মিডিয়ান মাস। সেই অংশটাকে আমরা বলবো মিডিয়ান মাস, এবং জার্মানি ভাষায় সেটাকে বলা হয় জুইস চেঞ্জেবল। জুইস চেঞ্জেব্রিজ, জুইস চেঞ্জেব্রিজ বলা হয়। তাহলে বোঝা গেল যে মিডিয়ান মাস কোনটা, মিডিয়ান মাস কখন হবে এটা আমরা বুঝতে পারলাম। যদি দুপাশে তীব্রতা কম হয় তাহলে র্যান্ড কাটেন দুপাশে সৃষ্টি হলো, কিন্তু মাঝখানের যে পলিটা রইল, মহীখাতের মধ্যবর্তী যে পলিটা রইল, সেখানে ওই চাপটা পৌঁছালোই না, সেখানে পলিটা ভাঁজ প্রাপ্তই হলো না। তাহলে সেই যে মধ্যিখানে যে ভাঁজ প্রাপ্তহীন যে অঞ্চলটা রইল তাকে আমরা বলবো মিডিয়ান মাস, জার্মানি ভাষায় বলা হচ্ছে কি জুইস চেঞ্জেব্রিজ। তাহলে এই অংশটা আমরা বোঝা গেল। এরপরে দেখো সেটাই বলা হচ্ছে, তাহলে মহীখাতের দুপাশের পলি ভাঁজপ্রাপ্ত হয়ে র্যান্ড কাটেন সৃষ্টি করে, দুটি র্যান্ড কাটেন সৃষ্টি করে, কিন্তু মহীখাতের মধ্য অংশে ভাঁজ গঠন প্রক্রিয়া থেকে বিরত থাকে। মহীখাতের এই ভাঁজহীন মধ্যবর্তী অংশকে বলা হচ্ছে কি মিডিয়ান মাস বা জুইস চেঞ্জেব্রিজ। এখন দেখো এই যে আমরা টেথিস মহীখাত দেখতে পাচ্ছি, এই টেথিস মহীখাতের উত্তরে থাকে ইউরোপিয়ান ল্যান্ড এবং দক্ষিণে থাকে আফ্রিকান ল্যান্ড মাস। তাহলে যদি কখনো কোশ্চেনে ঘুরিয়ে পড়ে যে টেথিস মহীখাতের দুপাশে রিগিড মাসের নাম কি, তাহলে উত্তরের রিগিড মাসের নাম হচ্ছে কি ইউরোপিয়ান ল্যান্ড এবং দক্ষিণে থাকছে কি আফ্রিকান ল্যান্ড মাস। এরপরে দেখো এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, এরপরে চলে আসছি পরবর্তী অংশে। সেটা হচ্ছে কি না তিব্বত মালভূমি একটা উল্লেখযোগ্য মিডিয়ান মাসের উদাহরণ। তিব্বত মালভূমি এটা তোমরা জানো যে একটা উল্লেখযোগ্য মিডিয়ান মাসের উদাহরণ। সেই কারণের জন্য মালভূমি যেমন কি উপরিভাগটা কি হয় চ্যাপ্টা হয়, তাহলে সমতল প্রকৃতির হয়, দুপাশ খাড়া হয়, ঠিক একই রকম ভাবে যেহেতু দুপাশে এরকম পর্বত দেখতে পাচ্ছ, এই যে পর্বত বিস্তৃত মালভূমি তিব্বত মালভূমি নাম শুনেছো তোমরা। তাহলে এই যে র্যান্ড কাটেন, এই যে র্যান্ড কাটেন মধ্যবর্তী অংশ পেল না কিছু, তাহলে সমতল থাকলো অর্থাৎ ভাঁজপ্রাপ্তহীন থাকলো, সেটাকে আমরা বলবো কি না মিডিয়ান মাস। তাহলে সেটা কিসের কারণে, কোন দুটো র্যান্ড কাটেন আছে দুপাশে, না আছে কি যা কুয়েন লুন এবং তিয়ান সান এবং হিমালয় পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত। তাহলে একদিকে থাকছে কুয়েন লুন এবং তিয়ান সান, অর্থাৎ এদিকটা যদি থাকে কুয়েন লুন, কুয়েন লুন এবং তিয়ান সান, আর এইদিকে থাকবে কি, এইদিকে থাকবে হিমালয় পর্বত। এরপর দেখো একই রকম ভাবে আরো উদাহরণ পাবো আমরা, যে ইরানের মালভূমি একটি মিডিয়ান মাসের উদাহরণ, যার একদিকে থাকছে জ্যাগ্রোস এবং এলবুজ পর্বত শ্রেণী, যা একদিকে থাকে জ্যাগ্রোস আর একদিকে থাকছে এলবুজ। ঠিক আছে, তাহলে একদিকে থাকছে জ্যাগ্রোস আর একদিকে থাকছে কি এলবুজ। এদিকে থাকছে যদি জ্যাগ্রোস থাকে আর এদিকে থাকছে কি এলবুজ। হলো একইভাবে আনাতোলিয়ার উচ্চভূমি একটি মিডিয়ান মাসের উদাহরণ, যা প্যান্টিক ও টাউরস পর্বত শ্রেণীর মধ্যবর্তী স্থানে অবস্থিত। তাহলে এটা একটা মিডিয়ান মাসের উদাহরণ। আবার একটা দেখো হাঙ্গেরির মিডিয়ান মাস, উত্তরে থাকছে কি কার্পেথিয়ান এবং দক্ষিণে থাকছে দিনারিক আল্পস। তাহলে এই যে বিষয়গুলো, আনাতোলিয়ার উচ্চভূমি সেটা একটা মিডিয়ান মাস, হাঙ্গেরির মিডিয়ান মাস, এরপরে এই মিডিয়ান মাসগুলো কোন দুটো পর্বতের মাঝখানে অবস্থিত এগুলো কিন্তু কোশ্চেন আসে। যেমন ধরো আনাতোলিয়ার উচ্চভূমি এই যেটা একটা মিডিয়ান মাসের উদাহরণ, যেটার একদিকে থাকছে কি প্যান্টিক এবং একদিকে থেকে তাউরস পর্বত শ্রেণী। আবার ধরো হাঙ্গেরির মিডিয়ান মাস, তার উত্তরে থাকছে কি কার্পেথিয়ান, অর্থাৎ একদিকে থাকছে কার্পেথিয়ান আর একদিকে থাকছে দিনারিক আল্পস। তাহলে এই যে এতগুলো মিডিয়ান মাস বললাম এবং তাদের উদাহরণগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন হয়। এবং দেখো এই যে ভূমধ্য সাগরও প্রকৃতপক্ষে একটি মিডিয়ান মাসের উদাহরণ। কেন না, এই যে ভূমধ্য সাগর এটা তো অ্যাকচুয়ালি তোমরা জানো কি যে ভূমধ্য সাগরটা অ্যাকচুয়ালি যে তেথিস সাগরের বর্তমান অংশ, তেথিস সাগরের বর্তমান অংশ ভূমধ্য সাগর। আগে কি ছিল যে
পৃথিবীর মাঝ বরাবর অবস্থান করেছে টেথিস, যার উত্তরের অংশের নাম অঙ্গারাল্যান্ড আর দক্ষিণের অংশের নাম হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড। তাহলে এটা অঙ্গারাল্যান্ড আর এটা হচ্ছে কি গন্ডোয়ানাল্যান্ড। তাহলে এটা হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড। তাহলে এই যে মাঝ বরাবর অবস্থান করছে যে অংশটা এখনো রয়ে গেছে সেটা ভূমধ্যসাগর, ভূ মানে পৃথিবী, মধ্যসাগর মানে পৃথিবীর মধ্যবর্তী সাগর, তাহলে সেটাই হচ্ছে কি টেথিস সাগরের বর্তমান অংশ। এবং এই এখানেও কিন্তু ভূমধ্যসাগরটা রয়ে গেল কেন? কারণ ওই যে মহীখাতের পলিটা ভাঁজপ্রাপ্ত হলো না, কারণ দুপাশের চাপটা কমে গেছে। তো সেই কারণের জন্য ভূমধ্যসাগরও প্রকৃতপক্ষে একটি মিডিয়ান মাসের উদাহরণ, যা উত্তরে রয়েছে পিরেনিজ প্রভিন্স পর্বতশ্রেণী এবং দক্ষিণে রয়েছে অ্যাটলাস পর্বতশ্রেণী। তাহলে উত্তরে রয়েছে কি পিরেনিজ পর্বতশ্রেণী, পিরেনিজ প্রভিন্স, এবং দক্ষিণে রয়েছে কি না অ্যাটলাস মাউন্টেন। তাহলে এই অংশটা আমরা বুঝতে পেরে গেলাম যে ভূমধ্যসাগরও কিন্তু একটি প্রকৃতপক্ষে মিডিয়ান মাস। নেক্সট অংশে আসছি, সেটা হচ্ছে কি না দেখবে হয়তো এমন তো হতে পারে যে সব সময় যে কম পড়বে তা তো হবে না। অর্থাৎ দুপাশের চাপটা ধরো এমন ভাবে পড়লো যে এই দুপাশের চাপটা এমন ভাবে পড়লো যে সেখানে আর কোনো প্রকার মিডিয়ান মাস থাকলো না। অর্থাৎ যখন দুপাশের ফোরল্যান্ড যদি মহীখাতে কে প্রচুর পরিমাণে চাপ দেয়, তীব্র চাপ দেয়, এত চাপ দেয় যেন মনে হয় দুটো যেন পরস্পরের কাছে চলে আসবে, এরকম ভাবে চাপ দেয়, তখন কি হবে না এই সমগ্র পলিটা কুঞ্চিত হবে, অর্থাৎ মহীখাতের মধ্যবর্তী সমগ্র পলিটা কুঞ্চিত হবে। তাহলে এই মহীখাতের মধ্যবর্তী সমগ্র পলি কি হবে কুঞ্চিত হবে। তাহলে কি সেখানে আমি মিডিয়ান মাস দেখতে পাবো? পাবো না। তখন দেখো এই বিশেষ ধরনের এগুলো কি এই যে কুঞ্চিত হওয়াটাকে আমরা কি বলছি র্যান্ড কাটেন, তাহলে এইদিকেও যেমন কুঞ্চিত হচ্ছে এইদিকেও তো এরকম কুঞ্চিত হচ্ছে, আবার ধরো এইদিকেও মাঝখানেও কুঞ্চিত হলো। তাহলে এই যে বিশেষ ধরনের র্যান্ড কাটেনটা আমরা দেখতে পাবো তাকে আমরা বলবো কি নার্ভে, তাকে আমরা বলবো নার্ভে। ক্লিয়ার? আর এই ধরনের নার্ভে কোথায় লক্ষ্য করা যায়? সুইডেনের আল্পস পর্বতে এই ধরনের নার্ভেটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, এইটাই হলো কোবারের মাউন্টেন বিল্ডিং এবং কোবারের তত্ত্ব। এই পর্যন্তই তোমাদের পড়তে হবে এবং এটাকে ভালো করে মনে রাখতে হবে। এটাই ছিল আজকের ক্লাস এবং টোটাল টেকটনিকটা কমপ্লিট হয়ে যাচ্ছে।